জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি, কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনাও কেউ কেউ নিজেকে ফেমাস মনে করি। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে। আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস? দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 3-তে। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাসের আয়োজন মানে একটু ভিন্ন পর্ষা, ভিন্ন সারথি যুক্ত হন আমাদের সাথে। আজকেও কিন্তু তার ব্যত্যয় ঘটছে না। তবে আর ইউ ফেমাসের এই আয়োজনটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে কিন্তু আপনি একই সাথে দেখতে পারবেন। এবং আরও একটি তথ্য হচ্ছে, আপনি সেখানে যে কোনো ধরনের মন্তব্য এবং প্রশ্ন কিন্তু চাইলে করতে পারবেন। আপনার হয়ে আমি আমাদের সাথে যুক্ত হওয়ার সারথি এবং অতিথিদের কাছে আপনার সেই মন্তব্য এবং প্রশ্নটি জানাবো এবং তার উত্তরটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব। তবে দর্শক, একটা বড় তথ্য হচ্ছে আজকে দিতে চাই, সেটি হচ্ছে আমরা সবাই আজকে এফডিসির 9 নম্বর ফ্লোরে রয়েছি। এবং সেটি কেন, মানে হঠাৎ করে আমার যে আয়োজন, আর ইউ ফেমাসের আয়োজন, সেটি রেখে আমরা কেন এফডিসির 9 নম্বর ফ্লোরে চলে এলাম, সেটা জানার জন্য, বিস্তারিত জানার জন্য আজকে আমাদের সাথে থাকতে হবে। তবে তার আগে, কেন এফডিসির 9 নম্বর ফ্লোরে চলে এসেছি সেই ঘটনা রহস্য উন্মোচনের আগে আমি একটু জানাতে চাই কারা আসলে আমাদের সাথে যুক্ত রয়েছেন আমাদের সম্মানিত সারথি হিসেবে। আমাদের সাথে যুক্ত রয়েছেন নিলয়টি রকস্টার গায়ক। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আপনাদেরকে পেয়ে ভালো লাগছে অবশ্যই। কিন্তু ভালো লাগার মধ্যে আমার একটা দর্শক মানে একটা ভয়ও লাগছে। ভয় লাগে কারণ হচ্ছে যে আমি এখন যে মানুষটির কথা বলবো, এই মানুষটি অসাধারণ। এই মানুষটি লিজেন্ডারি একজন মানুষ এবং তিনি আসলে বাংলাদেশের, এটা আমাদের জন্য অনেক গর্বের। এবং সেই কারণে হচ্ছে আমার আসলে ভালো লাগার পাশাপাশি ভয়ও লাগছে। আমাদের সাথে যুক্ত রয়েছেন সম্মানিত আসিফ ইকবাল। আপনি অনেক পরিচিত একজন মানুষ। গীতিকবি লেখা আছে এখানে, আমি বলছি গীতিকবি, কিন্তু আপনি দারুণ, অসাধারণ। স্বাগত আপনাকে। থ্যাংক ইউ। বাট অসাধারণ বা লিজেন্ডারি কিছু হলে আজকে এখানে আসতাম না। সাধারণ হওয়ার জন্য কিন্তু এখানে আসা, কারণ দর্শকরা ফেমাস আর আমরা হচ্ছি সাধারণ মানুষ। আমরা একটু দর্শকদেরকে ফেমাস বানাতে চাই। আমি তো এটা আপনার কথা ধরেই বলছি। অবশ্যই দর্শকরা ফেমাস এবং তারা অসাধারণ, এবং আমি যেটা বিশ্বাস করি, অসাধারণ মানুষরা সাধারণের মতোই থাকেন এবং সেটি নিয়ে আমরা হয়তো আরও বিস্তরভাবে অনেক কথা বলতে পারবো। তবে এখানেই কিন্তু শেষ নয়। দর্শক, আমাদের সাথে যে মানুষ আজকে যুক্ত রয়েছেন, আমি অভিভূত এই কারণে হচ্ছে যে আমি একটু আগে যে মানুষটির কথা বলছিলাম, যে তিনি যেমন আমাদের সম্পদ, আমি এখন যার কথা বলবো তিনিও আমাদের অন্যতম একজন সম্পদ। বাংলাদেশের সুর, সঙ্গীত, অঙ্গনকে যারা নিয়মিতভাবে বিশ্ব প্রেক্ষাপটে অসাধারণভাবে উপস্থাপন করেন এবং দিন শেষে পরিচয় করিয়ে দেন লাল সবুজের বাংলাদেশটা, তেমনই একজন আমার অনেক পছন্দের শিল্পী। আমি কখনো বলি নাই তাকে ভয়ে। আমাদের সাথে যুক্ত রয়েছেন কোনাল, সঙ্গীত শিল্পী। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আরেকটা তথ্য রয়েছে, আমাদের সাথে আরও একজন যুক্ত হবে কেন আমরা এফডিসির 9 নম্বর ফ্লোরে রয়েছি সেটি জানানোর জন্য। তবে আমার একটা কমন প্রশ্ন থাকে এই আয়োজনে। কোনাল, আপনাকে দিয়ে আমি শোটা শুরু করছি। আর ইউ ফেমাস? আই ডোন্ট নো, ইউ উইল টেল মি এন্ড অফ দ্য শো। আপনি ফেমাস অবশ্যই, সেটা আমার জন্য এই যে জিজ্ঞেস করাটা একটা ইতস্তত ব্যাপার, কিন্তু আমাকে এটা জিজ্ঞেস করতে হয়। বুঝতে পেরেছি। ও, বলতে হবে? জি। আজকে যেহেতু আপনার সঙ্গে বসেছি, মনে হয় কিছুটা ফেমাস। না, আমরা সেই ক্ষেত্রে আপনাকে ছোট্ট একটা ক্লারিফিকেশন দিই। আমরা এই আয়োজনের শুরুতে বলি যে আমরা বিশ্বাস করি পৃথিবীর প্রত্যেকটি মানুষ হচ্ছে অসাধারণ, এবং সেটি মাত্র শুধু তার কাজের জন্য। ফলে আপনার কাজটা যদি বাংলাদেশকে আলাদাভাবে পরিচয় করিয়ে দেয়, আপনার কাজটা যদি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, আমরা সেটার জন্য গর্ববোধ করি। অবশ্যই ইউ আর ফেমাস। থ্যাংক ইউ সো মাচ। আপনার কাছে ওই প্রশ্ন জিজ্ঞেস করা আমার জন্য খুব ইতস্তত বোধ হয় আমার, তারপরেও জিজ্ঞেসটা করতে হয়। আর ইউ ফেমাস? ফেমাসের সংজ্ঞা কি? আমাদের কাছে মনে হয় যে যার কাজটা ইম্প্যাক্ট ফেলে সেই ফেমাস। কাজ ইম্প্যাক্ট ফেলে, তাহলে কাজ ফেমাস। মানুষ ফেমাস হবে কেন? ফেমাস ওই কাজটার ধারক। আমার কাজ যদি মানুষের হৃদয়ে থাকে, আমার গান যদি মানুষ গাইতে পারে, তাহলে গান ফেমাস। আমি তো ফেমাস না। আচ্ছা, ঠিক আছে, শিখছি। আপনি এত সুন্দর করে সহজভাবে কেন বলেন, কিভাবে বলেন, সেটিও আসলে জানবো। তবে নিলয়ডি রকস্টার, আপনাকে আমার একই প্রশ্ন। আর ইউ ফেমাস? কাজ ফেমাস। আমাদের রিসেন্টলি একটা গান বের হয়েছে, ময়না। আলহামদুলিল্লাহ, দর্শক শ্রোতারা অনেক ভালোবেসেছেন গানটি।
দর্শক শ্রোতা ফেমাস করেছেন ময়নাকে। একদম এক্স্যাক্টলি দর্শক, এবং এটি নিয়ে আসলে বলতে চাচ্ছিলাম যে সম্প্রতি একটি ইউটিউবে এত ট্রেন্ডিং আকারে রয়েছে বেশ কিছুদিন ধরে, এবং সবাই দেখছি যে আপনি যেখানে যাবেন সেখানে দেখি ময়না 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 বলে ডাকছে। আমি কিছুদিন আগে বেশ বছর খানেক, 1.5 বছর বা তারও বেশি সময় আগে আমরা শুনতাম বুবলি 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 বলে ডাকতো, এখন সেই বুবলিকে দেখি আবার ময়না 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 বলে ডাকে। ময়না ময়না ময়না, আপনি সম্প্রতি একটি ইন্টারভিউ বলেছেন যে আপনি বুবলিকে ময়নাই ডাকবেন এখন থেকে, মানে এটি কেন এবং ময়নার মধ্যে কি আছে? ইনফ্যাক্ট আমি ওকে দেখলেও ময়নাই বলবো, ওর ওয়াইফ এসে আমাকে বলছে ময়না। সো আমাদের গানটা আমার ভালো লাগে যে গানটা যখন মানুষের কাছে এত বেশি পৌঁছে যায়, যে ময়নাটা একটা ব্র্যান্ড হয়ে গেছে এখন, ময়নাটা একটা ওয়ার্ড হয়ে গেছে। আমাদের দেখলে বা এই গানটা শুনলে বা নাচের গান শুনলে মানুষ এখন ময়না বলছে। সো ওইভাবেই ময়নাটা আসা, এবং আমরা সবাই ময়না। সবাই ময়না, রাইট। আসিফ ইকবাল, আপনার কাছে আমার জানতে চাওয়াটা হচ্ছে যে একটা সময় দেখতাম হচ্ছে সিনেমার গান হয়, হ্যাঁ, আমরা সেই কথা নিয়েও কথা বলবো। আপনাদেরই একটা করা অন্যতম গান বহু মানুষের কাছে পৌঁছেছে, বহু অজস্র, মানে আমিও অনেকবার শুনেছি, প্রিয়তমা গানটির কথা বলছি, কিন্তু সেটি হচ্ছে সিনেমার গান। কিন্তু গানের মধ্যে যে সিনেমা হয় এটা একটা ডিফারেন্ট একটা ভাইব, ডিফারেন্ট একটা উপস্থাপন। সেটি কেন, কিভাবে হলো? মানে আমি এই যে অনেকক্ষণ ধরে আমার দর্শকদেরকে বলছি যে 9 নম্বর এফডিসির 9 নম্বর ফ্লোরে যাব, সেটি আসলে কেমন করে হলো একটু যদি ছোট করে বলতেন। সো বেসিক্যালি আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে ইন্ডাস্ট্রি ছিল দুটো গানের ক্ষেত্রে, একটা হচ্ছে সিনেমার ইন্ডাস্ট্রি, আর একটা হচ্ছে অডিও ইন্ডাস্ট্রি। সো আমি যদি সিনেমা ইন্ডাস্ট্রিকে ধরি তাহলে সিনেমা ইন্ডাস্ট্রির একটা গান যেটা সবসময় ভিজুয়ালাইজেশনের উপরে বেস করে হতো, আর অডিও ইন্ডাস্ট্রির গানটাতে মানুষ ইমাজিন করতো চোখ বন্ধ করে যে আমি গানটা আমার কল্পনাতে আমি নিজের সাথে সাজিয়ে নিচ্ছি। জি। যত দিন যাচ্ছে তত ভিজুয়ালাইজেশনের প্রকোপটা বাড়ছে আর গানের প্রকোপটা কমছে। জি। সো গান যে একটা স্ট্যান্ড অ্যালোন আর্ট, হ্যাঁ, এবং সেখানে যদি আমরা গানটাকে আবার অরিজিনাল একটা জায়গায় নিয়ে যেতে না পারি, যেমন আমরা অনেক কাভার সং করছি আজকাল, অনেক বিতর্ক হচ্ছে, একজনের গান আরেকজন গাচ্ছেন, এটসেট্রা এটসেট্রা, এটা চলতেই থাকবে এবং গানও গাইবেন, বিতর্ক হবে, দ্যাটস এ সেপারেট ইস্যু। কিন্তু একটা জাতির সংস্কৃতি তখনই আগাবে যখন সংস্কৃতিতে মৌলিকত্ব থাকবে, অরিজিনালিটি থাকবে। সো আমরা যে গানটা করতে চেয়েছি সেই গানটা হচ্ছে একেবারেই আমাদের মতো করে আমাদের গান করতে চেয়েছি। সো আমরা কোনো রকম সিনেমার মধ্যে যে সেন্সুয়ালিটিটা আপনি দেখেন সেটা না, বলিউডের মতো কোনো গান না, কলকাতার কোনো গান না, একেবারেই বাংলাদেশি গান, বাংলা গান, আমাদের গান, যেখানে আমাদের মতন ঘটনা হয়, যেখানে বুবলির ফ্যান হয়, ফ্যান ইম্যাজিন করে যে আমি পুরা ফ্লোর দখল করে ফেলবো, তারপরে বলবো যে বুবলি নাচো, আমিও একটু এনজয় করব। এবং এই ধরনের ইমাজিনেশন, এই জিনিসগুলো এবং একটা মজা যদি আমি যোগ করতে পারি ইনস্টেড অফ সেন্সুয়ালিটি, তাহলে এই গানটা একেবারেই বাসার সবাইকে নিয়ে দেখার মতো একটা গান হয়, একটু মজা পাওয়ার মতো একটা গান হয়। সেখানেই আমরা থাকতে চেয়েছি এবং সেটার জন্যই এই গানটা, ময়নাটা এত স্পেশাল আমাদের কাছে। এটা দেখার মধ্যেই স্পেশালিটি আছে। আর তারপরে তো ধরেন এখন যে লোকটা এইমাত্র এসে পৌঁছলো, হ্যাঁ, এই লোকটা, তারপরে বুবলি, এরা মিলে, এবং এর যে কারিগর, হ্যাঁ, যে অংশু, এরা এই দুজন যা গাইলো, আকাশ যা বানালো, এরা এটাকে একদম অন্য জায়গায় নিয়ে গেল। সো এইভাবেই এটাকে স্পেশাল করা হলো আর কি। আমি এই যে স্পেশাল শব্দটা বললেন, মানে এই স্পেশাল শব্দটা ধরে একটা প্রশ্ন দুজনকে করতে চাই, আপনাকে এবং কোনাল আপনাকে। মানে আপনাদের মধ্যে কি বিশেষ ব্যাপারটা আছে যে আপনারা একসাথে কোনো একটা কাজ করলেই সেটা হিট হয়ে যায়? মানে কেন, কি এই বিশেষত্বটা কি? এটা কোনাল ভালো জানে, আমি তো জানি না। মানে আমি আপনাদের আগের প্রিয়তমা গানটার কথাও যদি বলি, এটাও বলি, মেঘের নৌকার যদি বলি, প্রহেলিকার, মানে কি, মানে আপনাদের এই বিশেষত্বটা কি? আমার মনে হয় আল্লাহর রহমত। আচ্ছা, আমার মনে হয় যে আল্লাহর রহমত আছে। মানে আই এম এ বিলিভার, সো আই বিলিভ যে অনেস্টি দিয়ে বা খুব চাইলে যেটা চাওয়া হয় সেটা অনেস্ট কাজটাতে আল্লাহর রহমত থাকে, এবং আই বিলিভ, এটা আমি বিলিভ করতে চাই।
যে আমাদের কাজগুলোতে আল্লাহর রহমত। এইটা কি হয় যে একজন আরেকজনকে বোঝার ব্যাপারটা, এটা আমি যেহেতু আপনাদের মানুষ না, আমার বোঝার জন্য অ্যাকচুয়ালি মানে উনি যেটা ভাবছেন সেটা আপনিও হয়তো একই রকম করে ভাবছেন। আমি আপনার একটা ইন্টারভিউতে দেখছিলাম শুধুমাত্র প্রহেলিকার ওই গানটার জন্য আপনি পুরো সিনেমার স্ক্রিপ্টটা পড়েছেন শুধু বোঝার অনেকবার, জন্য, যে সেটাও একবার দুইবার না। মানে এমনও হয়, এমনও পরিশ্রমটা করে, মানে চিন্তার জগৎটা তো একটু ভিন্ন হয়। এটা 1 সেকেন্ডে হয়ে যেতে পারে, কিন্তু এটা আবার 100 বছরও লাগতে পারে। মানে আপনাদের মধ্যে এই কেমিস্ট্রিটা, দেখেন, আমি মিথস্ক্রিয়াটা একটা কি? কথা বলতে চাই ভাইয়া, সেটা হচ্ছে যে একটা গানের প্রাণ আমি বলতে চাই যে গানের কথা। কেন ধরেন দুইটা পেরেন্ট যদি থাকে, গান যদি বাচ্চাটা হয়, পেরেন্ট ফাদার অ্যান্ড মাদার কিন্তু কথা এবং সুর বা কম্পোজিশন দুটো তো মা এখানে আমি কেন কথাটাকে বলতে চাই, শিল্পী যা গাইবে, ইমোশনটা যে আমি দিব, আমি এই কথাটায় হাসবো, এই কথাটায় কাঁদবো, এখানে প্রেম জাগাবো, সেটা কিন্তু কথায় আসে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। তো কথাটা এত গুরুত্বপূর্ণ একটা গানের জন্য। আপনি প্রিয়তমার কথা বললেন, আমার মনে হয় অনেক বছর পর ফিল্মের কোনো গানে মানুষ এমন সুন্দর সাবলীল মানে সহজ কথায় মনের ভাষা ব্যক্ত করার একটা ব্যাপার পেয়েছে। একদম। It's one of the reasons. So it's him. এটা এটা সব ওই যে ও বললো আল্লাহর রহমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে দিলে তখন গান হয়, হ্যাঁ কথা হয়। আচ্ছা। কিন্তু আমি বলবো যে সুরটাও অসাধারণ ছিল, Of course, কারণ of course. মানে এটা তো সুরের উপরে লেখা গান। জি। সো ওখানে মানে প্রিয়তমা শব্দটা, একজন প্রিয়তমাকে কি বলা যায়, একজন প্রিয়তমাকে যা বলা যায় সেটাই বলি, যে যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিই তুমি 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 শুধু তোমারই উপমা। সো ওই ওই মানে যদি আপনি ডিপলি কোনো কিছু ফিল করেন তাহলে আপনি সেটা লিখলেন, এই আর কি। ডিপলি ফিল করতে হবে। ফলে ডিপলি ফিল করার জন্য একজন ডিপ অভিনেতা আমাদের সাথে যুক্ত রয়েছেন, যিনি একটু আগে এসেছেন এবং তিনি ফ্যান, আমাদের ফ্যান, আমাদের সবার ফ্যান। আমরা তাকে অনেক কষ্ট করে এখানে পেয়েছি। আর উনি নাকি ফ্যান হইলেই, যাকে তাকে ফ্যান হইলেই তাকে দেখতে চায়, তাকে গিয়ে আঘাত করে এবং এফডিসির 9 নম্বর ফ্লোরেও চলে যায় এবং গিয়ে সেখানে বলে ইস্টাং ইস্টাং। আমাদের সাথে যুক্ত আছেন শরাফ আহমেদ জীবন, স্বাগত আপনাকে আরিফ ফেমাসের আয়োজনে। কেমন আছেন? আমি ভালো আছি। আমি Are you famous? সরি, আমি 4 মিনিট লেট করছিলাম, কিন্তু এখানে আসার পরে আরো 6 মিনিট গেছে। তো আমি এখানে এসে যখন বসছি তখন 10 মিনিট হয়েছে। সো আমি খুবই সরি। আরিফ ফেমাস। ইয়েস, You are. এই জন্যই তো আপনাদেরকে অপেক্ষা করাইছি। একটা দুষ্টু উত্তর। মানে এখন তো আর কিছু করার নাই। মানে ধরেন আমাদের অনেক আর্টিস্ট যাদের নিয়ে কাজ করি লেট করে আসে, তো লেট করে আসার পরে তো আমরা তো খেপে থাকি, কারণ ওই টাইমটা আমার কেনা। তো এর আগের দিন পিছে পরের দিন তুমি যা খুশি করো, কিন্তু ওই দিন তো আমার কেনা টাইম। আসার পরেই এমন একটা অ্যাটিটিউড করে যারা ভালো অ্যাক্টর আর কি, ওরে ভাই বলবেন না দেশটার অবস্থা গেছে, এই যে এইটি ওইটা নানান কিছু। এখন আপনি কিছু আর বলতেই পারবেন না। যারা বিবাহিত আছে বা নববিবাহিত, বলো কালকে কি হয়েছে আপনার ভাবির সাথে আপনি চিন্তাও করতে পারবেন না। So, এটা হচ্ছে রিলেটেড। আমি যদি লেট করে ফেলছি, আমি কি 10 মিনিট কি ভাবির সাথে কিছু হয়েছিল? না না না, আমি রাস্তায় ছিলাম, আমার রাস্তায় একাই ছিলাম। আমার সাথে একজন ছিল, কত দূর আসার পরে বলতেছে বস আপনি তাহলে যান, আমি আজকে দুষ্ট রাস্তা। দুষ্টু রাস্তা। আমি অনেকক্ষণ ধরে বলতেছি আমার দর্শকদের যে এফডিসি 9 নম্বরে কোনো একটা ঘটনা ঘটছে। এই ঘটনাটা কি এবং এই ঘটনার পেছনে মূল কারিগর হচ্ছে আপনি। হ্যাঁ, ওইটা তো আমি তো মূল কারিগর, কিন্তু আমার একজন গডফাদার আছে। গডফাদার হচ্ছে উনি, আসিফ ভাই। আচ্ছা, তো ঘটনাটা কি বলেন না একটু, মানে এফডিসি 9 নম্বরে আমি কেন যাবো, এবং আমরা বলছি যে আজকে আপনাদের এইটা তো যেটা ঘটে গেছে এটা তো আমরা দেখছি আসিফ, আমরা মনে 6 মাস পর এটা বলতে পারি, যখন যে 6 দেখা মাস হবে, এক্স্যাক্টলি 6 মাস পরে আমাদের আবার দেখা হবে। আচ্ছা, মানে ঠিক আছে? এটার একটা এইটা একটা ভার্সন রহস্য 2। বস, এটা কেন তো মিলিয়ন মিলিয়ন মানুষ এটা দেখতে, সেটা বললে তো হবে না, পরেরটা আচ্ছা আছে একটা ব্যাপার। নীলা, আমি একটু আপনার কাছে ফিরতে চাই। কোনাল আপনাকে ময়না বলছে, সো ইটস একটা বিশেষ কিছু মনে হয় না যে কোনাল যখন বলে, কোনালের মতো শিল্পী, বাংলাদেশের একজন প্রথিত যশা, নাম করা জনপ্রিয় একজন শিল্পী যখন বলে, তখন মানে একটা ধাক ধাক ব্যাপার কি হয়? না, অবশ্যই কোনাল কি আপু হয় অনেক এবারে? কোনাল আপু অনেক জনপ্রিয় একজন শিল্পী, এবং ডেফিনেটলি ময়না গানটা আমার জন্য লার্জার দ্যান লাইফ এক্সপিরিয়েন্স। আমার 21 বছরের জার্নির পরে মনে হয় আমি সাধনার ফল পেলাম। আমি থ্যাঙ্কস টু আসিফ ইকবাল স্যার, তারপরে গানসেল মিউজিক, কোনাল আপু, তারপর স্পেশালি আমি বয়স দেখতেছিলাম স্পেশালি আমি থ্যাঙ্কস দিতে চাই আকাশ সেন দাদাকে। মানে হি ইজ আ হিট মেশিন।
বলা যায়। উনি অডিয়েন্সের পালসটা বুঝেন। আচ্ছা, মানে বিগ থ্যাঙ্কস। আমাদের কথা একটু বললে। আমি না আকাশ সেন দাদার কথা স্লিপ অফ মাইন্ড হয়ে যাচ্ছে বারবার। আমি এই জন্য আকাশ সেন দাদার কথা আগে আগে বললাম যাতে মিস না হয়, কারণ উনি অনেক ভাইটাল রোল প্লে উনি কিন্তু করছেন। দেখতে পারতেছে না, যতই বলেন কোনো লাভ নাই। পরে বরং দেখবে। আমাদেরকে বলেন লাভ পরে আছে। দেখবে উনি তো সোশ্যাল দেখতে মিডিয়া, পাচ্ছেন। সোশ্যাল মিডিয়াতে দেখবেন। হ্যাঁ, উনি তো আচ্ছা। তো জীবন ভাই ছিলেন, বুবলি আপুর মতো জনপ্রিয় একজন অভিনেত্রী ছিলেন। আর জীবন ভাই আমি ফ্যান ভাই, তো এত কিছু বলার পরে আপনি বলছেন। সিরিয়াসলি আমি আপনার ফ্যান। তো মানে তারপর অংশু ভাই ভিডিওটা নির্মাণ করেছেন, অংশু ভাইয়ের কলটাই আমি প্রথম পাই এই প্রজেক্টের জন্য। দেন আসিফ ইকবাল স্যারের সাথে কথা হয়, পুরো জিনিসটা ব্রিফ পাই আমি। মানে আসলে এটা আমি মানে কি বলবো, আমার মনে হয় যে আমি সঠিক পথে আছি, আমি সঠিক মানুষের পাল্লায় পড়েছি। 21 বছরও একটা ব্যাপার, এটা তো আর এমনি এমনি হয় না। প্রোগ্রামের পরে কথা হবে। সঠিক পথে চলাটার জন্য প্রতিবন্ধকতা তো পার হতে হয় আমাদের সবাইকে, এবং কুনাল থেকে শুরু করে আমরা সবাই মনে হয় লাইফের একটা সার্টেন পিরিয়ডে আমরা প্রতিবন্ধকতা পার করে করে আসলে শোনা হয়ে গিয়েছি। আপনারা হয়েছেন। সো এইটার মধ্যে অনেক গল্প থাকে, অনেক জার্নিটা, পুরো জার্নিটাই হচ্ছে একটা দিন শেষে বায়োপিক হয়ে যায়, তাই না? আপনাদের প্রত্যেকের একটা সময় বায়োপিক হবে, আমরা সেই বায়োপিকগুলো দেখবো। কোনালের হবে, শরাফ আহমেদ জীবনের হবে, আপনার তো হয়েই, আপনি চাইলেই বানাতে পারেন, আপনি তো পরিচালক, তাই না? হ্যাঁ, আমারটা আমি নিজে করবো, আমি কাউকে বিশ্বাস করি না। আসিফ ভাই ঠিক আছে না? আমি আজকে ঘোষণা দিয়ে দিচ্ছি যে শরাফ আহমেদ জীবনের বায়োপিক সে নিজেই করবে। আচ্ছা দেখেন, এই পৃথিবীতে বহু এরকম বায়োপিক আছে রাইটাররা যারা নিজেরা করছেন, তাহলে ফিল্ম মেকার তার নিজেরটা কেন করতে পারবে না? Right, আমি করে ফেলবো। আমি একটা প্যারালাল একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করবো, যেটা আমার ভাবনা হয় যে আমার মৃত্যুর পরে কি ঘটবে। আচ্ছা, এটা তো সম্ভব। আপনি আমাকে এখন মাটি হবো মাটি, আমি একটা মিউজিক ভিডিও বানাইছি। হ্যাঁ, মৃত্যুর পর যে আসে, মৃত্যুর পর যে রাইট, হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর। আমি এটা ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম, আপনাকে আরেকবার এই প্রশ্নটা, সেম প্রশ্নটা জিজ্ঞেস করি। আমরা আগে দেখতাম হচ্ছে সিনেমার গান হয়, এখন দেখি গানের সিনেমা। এটাই তো, আমি তো সব জায়গায় বলছি যে ইটস নট আ মিউজিক ভিডিও, ইটস নট আ সং অনলি, এটা তো একটা ফিল্ম। এটা আপাতত মস্ত একটা ফিল্ম। এটা একটা বিগিনিং আছে, সুন্দর বিগিনিং, বৃষ্টি টিষ্টি পড়তেছে, আরে বাবা আপনি দেখলে বুঝবেনই না। শুরুতে আসে টাইটেল, আসে ব্রেকিং নিউজ, এরপরে নিউজ করতেছে পুলিশ টুলিশ অনেক কিছু। এরপরে আমরা চলে গেলাম যে আরেকটা ছোট ড্রামাতে, এই ড্রামার পরে আবার একজন ভিলেন আসলো, খুব ছোটখাটো, খুব ভাবভঙ্গি নিয়ে আসলো। হ্যাঁ, এরপরে আবার গান শুরু হয়ে গেল, যার জন্য নাচলো, ঠিক আছে। এরপরে আবার এটার একটা কনক্লুশনে গেলাম, এনক্লোজার আসলো, And then এবার বলছেন আবার যে একটা 6 ক্লিপিংও মাস। আছে, পার্ট 2 হবে, ঠিক আছে, 6 মাস পরে দেখা। তো ইটস এ ফিল্ম। পুরো গল্পটাই, মানে এখন গানের মধ্যেও সিনেমা হয়। এক্স্যাক্টলি, এখন শুধু গান মানুষে শুনে না, অবভিয়াসলি গান মানুষে দেখে। এই জায়গাটাতেই আমি একটু আসতে চাচ্ছিলাম, আপনি এত দীর্ঘ সময়ের এই জার্নিটা, আপনি কত কিছুর সাক্ষী বাংলাদেশের, ফলে এই যে পরিবর্তনটা, গানের ক্ষেত্রেও একটা পরিবর্তন, উপস্থাপন। আমি ধরেন আমার জানাশোনা শুধুমাত্র অডিও থেকে, মানে ক্যাসেট প্লেয়ার যেটা আর কি, সেইটা থেকে ধরেন এখনকার ইউটিউবের পারফরমেন্স, আগে একটা শিল্পীর গান বের হলে 8 থেকে 10টা গান বের হতো, 12টা, সেইটা থেকে এখন শিল্পীরা একটা গান বের করে, খুবই সিলেক্টিভ, সেটাও সময় নিয়ে, দরদ দিয়ে, এবং সেটা যত্ন করে। আমি বলছি না আগের গানগুলো তারা যত্ন করতো না, আগেও যত্ন করতো, কিন্তু এখন সময়ের প্রেক্ষাপটে আসলে মানুষের পছন্দের জায়গাটাই এমনভাবে তৈরি হয়েছে। এই জার্নিটাকে আপনি কেমনভাবে দেখেন? মানে প্রায় 8 থেকে 10টা গান একটা সময় বের হতো, কোনাল যদি থাকতেন ওই সময়, আমি নিশ্চিত যে তার মানে কিছুদিন পর পর থেকে প্রায় ক্যাসেট প্লেয়ারে এই এতগুলো গান বের হতো। মানে এই জার্নিটা একটু যদি আপনি ছোট করে, আপনার কাছ থেকে শোনাটা জরুরি। আমি একটু সিমিলি দিতে চাই। জি, আমরা তো টেস্ট ক্রিকেট দেখেছি জি, 5 দিনের, আর এখন T20 দেখি, T20, T10, T10 দেখবো, T5 দেখবো, হয়তো জি। এক সময় T1ও দেখতে পাবো। না বলা যায় না। হ্যাঁ, সো টেলিভিশন সেট যখন ছিল, এই ছোট সেট থেকে বড় হলো, বড় হতে হতে এত বড় হলো, এখন ওই টেলিভিশন সেট থেকে ছোট হইতে এখন এখানে চলে আসছে টেলিভিশন। সো এই যে বড় আর ছোট হওয়ার খেলা, লম্বা আর মানে লম্বা দৌড় আর খাটো দৌড়, 100 মিটার স্প্রিন্ট আর ম্যারাথনের খেলা, জি, এই খেলা যুগপৎ চলতে থাকবে। এটা আমরা যখন থাকবো না পৃথিবীতে, তখনও এই রূপান্তরের সার্কেলটা চলতে থাকবে। এটা একটা সার্কেল। সো গানের ক্ষেত্রেও তাই। আমি মানে ব্যাপারটা তো ইতিবাচক। স্যার, হ্যাঁ, কোনটা? এই যে একটা রূপান্তর, এবং এটা তো আপনার দেখার ব্যাপার, আচ্ছা, দ্য ওয়ে ইউ লুক অ্যাট ইট।
দ্য ওয়ে ইউ পারসিভ ইট। ফর এক্সাম্পল, এই মুহূর্তে একটা স্টুডেন্ট তার যে পরিমাণ সময় আছে ইন টার্মস অফ কনজিউমিং কন্টেন্ট, একটা প্রফেশনাল কি সেই সময় থাকে? না। আগের জমানায় মানুষের যেই ধরেন দুপুরবেলা ভাত খাইতে আসতো, ভাতটা খেয়ে একটু ঘুমাইতে পারতো, ঘুমায়া তারপরে আবার দোকানে বা যাইতো, কাজে, অন্য কাজে যেতে যাইতো। পারতো। গ্রামে হয়তো এখনো সেরকম প্রচলনটা কিছু কিছু জায়গায় আছে, কিন্তু আপনি ঢাকা শহরের কোনো প্রফেশনালকে চিন্তা করতে পারেন? সো দেয়ার ইজ এ, আমাদের যে জীবনযাত্রার যে গতিশীলতা। জটিলতা এবং যে চাপ, সেই চাপে তো আমাদের সংস্কৃতি, আমাদের গান, আমাদের নাটক নানাভাবে রূপান্তরিত হচ্ছে। সো এই রূপান্তরের খেলাটাই সত্য। একদমই, যাপিত জীবনে নানান ধরনের চাপ থাকে। আমি একটু কি ভাইয়ের সাথে অ্যাড করতে পারি? আমি একটা ছোট্ট চাপে আছি। আচ্ছা, ওকে, বিরতির চাপ। দর্শক, আরিফ ফেমাসের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছে, ফিরছি একটু পরেই, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। দর্শক, স্বাগত আরো একবার। আপনারা দেখছেন আরিফ ফেমাসের আয়োজন, তবে এটা একটু ভিন্নভাবে উপস্থাপন করতে চাই। কি যেন কিভাবে বলবো জীবন ভাই, এটা এই যে বিরতি থেকে ফিরে আসলে কিভাবে বিরতি থেকে ওই যে বলছি, এখন যাচ্ছি আমরা ছোট্ট বিরতি, অমুক 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 প্রেজেন্স। হ্যাঁ। তা আমরা মনে করেন যে একটু রেডি হলাম, যে একটু ফোন টোন নিলাম বা একটু কিছু, হঠাৎ করে বলে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিরতির পরে। আমি বললাম যে, কি বলবো? বিরতি ছিল কই? মানে এটা তো রেকর্ডেড। আমাদেরটা লাইভ, আমাদেরটা সরাসরি দেখছে আমাদের দর্শকরা। কুনাল, আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে, আপনি গায়িকা তো না, গায়িকা হিসেবে আপনাকে চিনি, কেন আপনি নায়িকা না? মানে উনি অত সুন্দর নায়িকা। এটা হইতে পারে। এটা জীবন ভাই আনসার দিয়ে দিচ্ছে, বাস শেষ ওইটাই। মানে আপনি কেন নায়িকা এটা না? কোনো কথা? কেন আপনি নায়িকা না? ভাই, আমি নায়িকা অভিনয় বানান পারি না। আপনারা। আমি একজন পরিচালকের সামনে আমাদের Thank সাথে God. আমি ওনাকে বসে একবার আছি। বলছিলাম। আপনার বানানোর Thank ক্ষমতা God আছে। ওকে জিজ্ঞেস করে নাই যে আপনি তো মহিলা, আপনি পুরুষ হলেন না কেন? এই কাজটাতে মানে আপনি যেভাবে করেন, মানে আপনার সিনেমায় তো আপনি অভিনয়টা করলেন না, সেটা নিয়ে অনেক দর্শক অনেক প্রশ্ন করছে যে করছে, আপনি হ্যাঁ। কেন নাই আপনার সিনেমায়। কোনালের গানে কোনাল তো অভিনয় করতে পারতো না, বুবলির জায়গায় তো সেটা কোনালও থাকতে পারতো। তো ইনফ্যাক্ট নেচে দেখাইছে, কিন্তু নেচে দেখাইছে খালিদের সে। সাথে একটা, এই যে আমি হ্যাঁ। যতটুকু নাচছি এরকম নাচ কে শিখাইছে? উনি। কোনাল, আপনি আমাকে বলেন যে আপনি কোনো নায়িকার অফার পেয়েছেন কখনো? অনেক নায়িকা হওয়ার নিশ্চয়ই পেয়েছেন, তো কেন হ্যাঁ। হননি? আমি পারি না তো, আমি তো গানটাই শেখার চেষ্টা করি। আচ্ছা। সেখানে নায়িকা হতে হলে তো দ্যাটস অ্যানাদার বিগ কমিটমেন্ট, মানে হচ্ছে অভিনেত্রী, অভিনয় করতে হবে, যেটাতে আমি জিরো না, আমি মাইনাস। আচ্ছা। আমি বেসিক্যালি লাইফেও খুবই মানে অন স্পট এন্ড ভেরি আউটস্পোকেন। আমার দ্বারা অভিনয় এমনিও হয় না, ওটা তো আরো পসিবল না। কিন্তু ওই যে লিপসিং এর ব্যাপারটা, অভিনেত্রীরা যেটা আপনার কণ্ঠটা বা আপনার সুরটা তারা যখন লিপসিং করে, সেটা তো আসলে ভাইস ভার্সা, দুই পক্ষ থেকেই হতে হয়। আপনাকেও তো ওনার টিউনটা বুঝতে হয় এবং উনিও আপনার টিউনটা বুঝেন, সেটা আসলে Absolutely. কিভাবে হয় তাহলে? এটা কিছুটা তো আল্লাহ প্রদত্ত একটা ওরকম একটা কণ্ঠ থাকতে হয়, তারপর হচ্ছে অনুশীলন। এটা খুবই টেকনিক্যাল এবং স্কিলের একটা ব্যাপার। তো আমার যারা সিনিয়র্স আছেন, যারা আমাদের অগ্রজ, আমাদের লেজেন্ডারি প্লেব্যাক আর্টিস্টস, তাদের ভয়েস শুনে শুনে, পার্শ্ববর্তী দেশে যারা আছেন তাদের ভয়েস শুনে শুনে ওই ছোট ছোট টেকনিক্সগুলো, যেমন ধরেন ময়না গানে পুরোটা একরকম, কিন্তু প্রথম অন্তরের পরে কাছে এসে শুনে যাও না, হ্যাঁ, হ্যাঁ। এই কথাটার যে আবেদন, এই আবেদনটা পুরোটা গানে একরকম গেয়েছি, কিন্তু ওই জায়গাটা আমি অন্যরকম করে গেয়েছি, আহ্লাদ করে গেয়েছি। সো এই জিনিসগুলো আসলে ওভার দ্য টাইম আমার মনে হয় আর্টিস্টদের শুনে সেই স্কিলটা ইকুইপ করে করা হয়। আপনি যেখানে বলছিলেন যে আমাদের লিজেন্ডারি শিল্পী যারা রয়েছেন, যাদেরকে আপনি শুনতেন, মনোযোগ দিয়ে শুনতেন, এবং তারপরেই হচ্ছে আসলে কোনাল হয়েছে বা কোনালের জার্নিটা সাথে এটুকু যুক্ত। আমি আপনাকে বলি, সম্ভবত 2 থেকে 3টা শোয়ের আগে আপনাকে নিয়ে আমরা কথা বলছিলাম আমাদের এই আয়োজনেই। আচ্ছা। সেইখানে কি বলছিলাম সেটা নিয়ে আমি আপনার সাথে কথা বলবো, তবে তার আগে আমি একটু আসিফ ভাই আপনার কাছে ফিরতে চাই। এত কিছু কেমন করে করেন? মানে আপনি চিন্তার জন্য একটা মানুষের স্পেস দরকার হয়, আপনি একটা কর্পোরেট লাইফে যুক্ত, আপনি চিন্তা করেন, গান লিখেন, ভাবেন, সেটা আবার এই যে আপনি যেটা বলছিলেন যে ওই স্ক্রিপ্টও পড়েন, মানে এত কিছু কেমন করে সম্ভব? ইচ্ছা, সেটা ইচ্ছা তো আমারও আছে, তারও আছে, জীবন ভাইয়েরও আছে। সবার ইচ্ছা থাকলে হয় না,
ইচ্ছার সাথে সাথে ইচ্ছাটাকে চেষ্টায় রূপান্তরিত করতে হয়। আচ্ছা, অনেকের ইচ্ছা আছে কিন্তু চেষ্টা নেই, অনেকের চেষ্টা আছে ইচ্ছা নেই। ইচ্ছা এবং চেষ্টার মেলবন্ধন করলে আপনি সব কিছুই করতে পারবেন। আপনি আসলে আপনার স্বপ্নের সমান বড়, এটা আপনার অনেক সময় শুনেছেন, বাট আপনি তো এটা চিন্তা করতে পারেন যে আমার সারা জীবনে আমি একটা কাজ করেই আমার জীবনটা অতিবাহিত করব। তাহলে আপনি কি করলেন? আপনি আপনার মনকে ডিজাইন করে ফেললেন যে আমি সারা জীবন এই একটা কাজই করব। কিন্তু আপনি যদি বলেন যে না, আমি এক্সপ্লোর করব এবং আমি এটাও করব এটাও করব, তখন ইউ ক্যান বিকাম এ জাগলার। একটা জাগলার কি করে? একটা জাগলার আসলে তার হাতে যে কোনো মুহূর্তে শুধু একটা বল থাকে, বাকি বলগুলো তো উপরে থাকে। সো দ্যাট ইন্সপায়ার্স মি আ লট। আর আরেকটা জিনিস হচ্ছে, খুব ছোটোবেলায় আই রেড ওয়ান প্রোভার্ব, যেটা হচ্ছে মাস্টার জ্যাক অফ অল All ট্রেড trades, মাস্টার অফ master of নান। none. তো আমার সবসময় মনে হয়তো মাস্টার অফ অল ট্রেড জ্যাক অফ নান কিছু হওয়া যায় না। সো আই এম জাস্ট ট্রাইং টু ডু দ্যাট। সো ওইভাবেই আসলে এই করতে 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 না অনেক কিছু হয়ে গেছে আর কি একসাথে। ইউ আর। You are exactly, You are. exactly. নীলয়, আপনার কাছে জানতে চাওয়া, যখন এই প্যানেলের সাথে কাজ করেন, এটা তো মানে যে কোনো কারোর জন্যই একটা চ্যালেঞ্জিং, মানে এরা এত বড় মাপের মানুষ, ফলে একটা চ্যালেঞ্জ হয় নিজের সাথে, এবং তাদের সাথে তাল মেলানোটাও একটা বড় ধরনের পরীক্ষা নিজের কাছে। কেমন করে উতরে গেলেন? আমার ক্ষেত্রে একটু একটু উল্টাটা করছে, সবাই বড় মন, আমি একটু ছোট আছি, এই জায়গায় সেফ আপনি উত্তরটা দিন। আচ্ছা, আমার তো সোলো ক্যারিয়ার শুরুটা ডিজুস রকস্টার্স থেকে 2005-এ। তো আমি সেখানে স্যার আয়ুব বাচ্চুকে পেয়েছিলাম, জি, স্যার গুরু আজম খানকে পেয়েছিলাম, সেখান থেকে সোলো যাত্রা শুরু। তারপরে আমি গানচিল মিউজিকে কাজ করা শুরু করি, স্যার কুমার বিশ্বজিৎকে পাই, স্যার আসিফ ইকবালকে পাই। মানে আমার জীবনটা গত বহু বছর আর কি তাদের সাথে কেটেছে। সো আর অনেক কাজ করেছি, আর অনেক গান শুনতাম ছোটোবেলার থেকেই, ফিল্মের গান শুনতাম, তো অ্যাডপ্ট করতাম। তারপরে আমার বাবা চলচ্চিত্র পরিচালক ছিলেন, আজিজ আহমেদ বাবুল। তো তার সুবাদে আমি রেকর্ডিং স্টুডিওগুলোয় যেতাম, স্যার এন্ড্রু কিশোরকে দেখতাম রেকর্ডিং করছেন। তো আমি অ্যাডপ্ট করতাম ছোটোবেলার থেকে। অ্যাডপ্ট করতে করতে আমার মানে অনেক সুবিধা হয়েছে ডেলিভারি দিতে। আর প্রথম যখন ডেমোটা পাই, তখন ফিরতি ডেমো আমি দেই স্যার আসিফ ইকবালকে গেয়ে খালি গলায়, তখন অ্যাপ্রুভ হয়ে রেকর্ডিং স্টুডিওতে যাই, সেখানে কোনাল আপু আসেন, সবাই মিলে রেকর্ড করি। একটা উৎসবমুখর পরিবেশ ছিল। আরও সবাই মানে অনেকের সাথে কাজ করেছি, মানে ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স। মানে এখানে আমি আশা করি আমি মোটামুটি পেরেছি, চেষ্টা করেছি। আমি কি একটু বলতে পারি? Please. আচ্ছা, আমাদের এখানে না there is a big scarcity of versatile artists. আমি নিজেও চেষ্টা করে যাচ্ছি, হ্যাঁ, আমি চেষ্টা করছি যে সব জনরার গান আমি দেখি পারি কিনা, আই এম ট্রাইং ইট। সেখানে মেল আর্টিস্টের তো আরও স্ক্যাসিটি। তো নিলয় এমন একটা ভয়েস, নিলয় যেটা বলে যে ও কিন্তু ডি রকস্টার থেকে গান গাচ্ছে, এবং দ্যাট ওয়াজ ইন উইচ ইয়ার? 2005 2005। ওকে, 21 বছর হয়েছে। হ্যাঁ, মানে এতগুলো বছর, 20 বছরের পরে বড় আছে ছেলে। ওর ভয়েস এতই ভার্সেটাইল, মানে আমি একদম কো সিঙ্গার না, একজন লিসনার হিসেবেই বলছি, এত ভার্সেটাইল মেল ভয়েস আমাদের এখানে খুব কম আছে। বাহ। ওর রোম্যান্টিক ভয়েস যেরকম ওর মানে আমার কাছে আরাম দেয়, তেমনি ও যে হাই পিচে আগুন লাগায় বুকে কই পালাইলি, সো ফিল্মি। সো আই এম গ্ল্যাড আই কুড ওয়ার্ক উইথ নিলয়। থ্যাংক ইউ সো মাচ আপু, বড় Vice ধরনের versa. Of course. থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এই যে থ্যাংক ইউর মধ্যে আপনাকে একটা বড় থ্যাংক ইউ দিতে চাই। কি যেন বললেন যে আপনি গিয়ে বলেন যে বুবলিকে আপনার জীবন চলে আসছে, আপনি আমাকে উত্তরটা দেন যে জীবনের বুবলি না বুবলির জীবন? হ্যাঁ, এখন অন্য জায়গায় আছে। খুশি হয়ে গেছে জীবন ভাই না? আমি তো খুশি, আমি তো চাই। খুশি না? আই লাভ ইট। হ্যাঁ, এটা কি বলেন? ভালো, দেখতে সুন্দর। আমরা এইটুকু ইয়ে করে বুবলিকে পাঠাবো যে দেখেন কি বলছেন। হ্যাঁ, আমি তো শুনেন, আমি যে পরিমাণ Fan. বুবলি আপুর প্রশংসা করছি, Fan. আমি আমার নিজের প্রশংসা হয়তো দূর করি নাই। আচ্ছা, না, এটা সত্যিকার অর্থেই উনি খুব ভালো আর্টিস্ট। আমার প্রশ্নটা ছিল জীবনের বুবলি না বুবলির জীবন? এইটা শাকিব খানের।
শাকিব খান তো আমাদের ভাই না, তাই তো। ওই যে আমাদের ভাবি, হ্যাঁ তো আমি তো ভাবিকে বলতেই পারি। একদম স্পট অন। ঠিক আছে তো আমরা খুব ভালো এক্সপিরিয়েন্স আমার এটা, কারণ হচ্ছে যে আমি একটু শর্টলি জিনিসটা বলি, জি, জি। আমি এটা আরো কয়েক জায়গায় বলছি। Long story short. আমার তো এটা আসলে তো করার একদমই কথা না, কিন্তু ওই অংশুভাই একটু পটায় ফেলছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমি একটু লোভে পড়ে গেছিলাম জি। যে আচ্ছা এই জিনিসটা তো আমি কখনো মিউজিক ভিডিও করিনি, ভাইয়ের সাথে একবার একটা কথা হয়েছিল, পরে সামহাও আমাদের এটা করা হয় নাই। তো মনে হয়েছে যে একটা এক্সপিরিয়েন্স দিই, আর এতগুলো মানুষ আছে, বেয়াসে কোনালাপ আছে, অংশুভাই খুব আমার কাছের বন্ধুদের মধ্যে একজন, সে বুবলি আপু, সব কিছু বলে না একটা লোভে পড়ে গেছিলাম, আসলে দেখি। কিন্তু করতে গিয়ে আমি ফেস করলাম যে এইটা অনেক কঠিন কাজ রে ভাই, এর চেয়ে অন্য কিছু করা অনেক ভালো। আমি এই যে এক্সপিরিয়েন্স আচ্ছা, আমি কি জিজ্ঞেস করতে চাই ওকে, জি please, ছোট করে ও যদি আবার চান্স পাই করবে না করবে না, ওদের জিজ্ঞেস করেন তো কঠিন 6 এক্সপিরিয়েন্স। মাস পর 6 মাস পর 6 মাস আসুক, 6 মাস 6 মাস পরে এটা সেই ক্ষেত্রে সমস্ত আপনাকে একটা- জায়গায় সে No, বলে যাইতেছে আমার যে তো শোনে, আমার কিন্তু একটা স্কোপ আছে, হয়তো বা 1 মাস হয়েছে, রাইট না এরকম, না, এক মাস এক হয়নি মাস এক মাস হয়নি এখনো। জি এখনো হয়নি। সো বাকি 5 মাস পরে আসলে সেই সিদ্ধান্ত নিব। আচ্ছা আপনি আমাকে তাহলে ওই এক্সপ্রেশনটা একটু দেখান না, যে বুবলিকে দেখে যে পাটা তুইলা যে ও ভাই, এটা আমি পারবো না, এটা আমি এখন পারবো না। কিন্তু আমি একটা জিনিস বলি, যেটা কোনালাপু খুব ভালো করে করছে, যে আমি ফান করতেছি, চিল্লাচিল্লি করতেছি, টেনশন করতেছি, নানান কিছু করতেছি, when director say অ্যাকশন, তখন আই কুড বি এ ডিফারেন্ট পারসন। এইটা আমি জানি না এটা কিভাবে হয়ে যায়, এটা কি যেন হয়ে যায় না? Completely এটা কি যেন different হয়ে যায়। person. ট্রু দ্যাট। এইটা আমি একদমই। আমি কখনোই আমি এটা করি নাই, কিন্তু উনি যখন বলছে ওই দিন খুব লাইটলি বলছে, কিন্তু আমি এটা খুব খুব ডিপলি আমি আমি নিছি, যে মোটেও আসলে এটা লাইটলি আসলে- বলিনি জীবন ভাই। আপনি হেসে হেসে বলছিলেন, তো এই জন্য হ্যাঁ, বললাম যে লাইটলি আমি বলছেন। সবকিছু হেসেই বলি। ঠিক আছে, আমিও হেসে একটা ছোট্ট বিরতি নিচ্ছি দর্শক। এই আবার? মুহূর্তে এই মুহূর্তে আরিফ ফেমাসের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক স্বাগত আরও একবার, আপনারা দেখছেন আরিফ ফেমাসের আয়োজন। আমাদের সাথে একজন গুণী মানুষ সারথী রয়েছেন, যাদের সাথে আড্ডাটা বেশ জম্পেশভাবেই হচ্ছিল। আসিফ ভাই, আমি আপনার কাছে ফিরতে চাই, একটা নাম্বার দেন আমাদেরকে। নাম্বারটা হচ্ছে মেঘের নৌকা, প্রিয়তমা, রাজকুমার। ময়না, ময়না, না, ময়না এখনো আলাদা রাখছি। মেঘের নৌকা, প্রিয়তমা, রাজকুমার। রাজকুমার, আমি দিব নাম্বার, হ্যাঁ। কোনটাকে রেখে কোনটা? আমি আরো একটু সহজ করে দিই, মেঘের নৌকা না প্রিয়তমা, প্রিয়তমা। দুইটাই একটা নিতে হবে। নিব না, একটা ইম্পসিবল, একটা নেওয়ার সুযোগ থাকলে কোনটা নেবেন? নিব না। আচ্ছা, এখন দুইটা গান শুনতে বলবো আপনাকে, আপনি কোন গানটা আগে শুনবেন? কোনটা? মেঘের নৌকা শুনবেন আগে না? যেটা আমার অদৃষ্টে আগে শোনাবে সেটাই শুনবো, কিন্তু কোনোটাকে আলাদা করব না। কারণ হচ্ছে দেখেন, দু ধরনের গান। হ্যাঁ, একটা গানে জিত ছিল যে আমাকে ম্যাস অডিয়েন্সের কাছে পৌঁছাতে হবে, আরেকটার মধ্যে জিত ছিল যে আমি এমন একটা গান লিখবো যেটা ক্লাস উইথ মাস হবে। আচ্ছা, আমি যখন প্রিয়তমা লিখলাম তখন আমার মাথার মধ্যে ছিল মাস উইথ ক্লাস, আর যখন আমি মেঘের নৌকা লিখলাম তখন ছিল ক্লাস উইথ মাস। সো ওই জায়গাটা থেকে আমি চেষ্টা, সো দুইটা দু রকমের জিনিস, তো আমাকে চুজ করতে বললে তো পারলাম না। Difficult. যদি আপনি যদি বলতেন যে ইভেন তুমি বরুণা হলে হব আমি সুনীল থেকে মেঘের নৌকা, হ্যাঁ, তাহলে আমি তখন বলতাম আলাদা আমি করা চুজ যেত, করতাম না। হ্যাঁ, true. কেন? বিকজ ইউ সি, ওটা একটা সময়ের গান, এটা এই সময়ের গান। এই যে সময়ের যে একটা জার্নি, সেই জার্নিতে তো রূপান্তর হবেই, যেটা আগে বললাম। সো আমাদের ক্যারেক্টার সহজ করে দেই, কুনাল যদি সহজটা করে দেন। প্রিয়তমা একটু দুটো লাইন শোনানো যাবে আমাদেরকে? প্রিয়তমা আমরা ময়না দিয়ে শোনাবো? শেষ করবো। জি, ওকে, প্রিয়তমাটা তো দুটো লাইন, বেশি না। ওকে, এটা আকাশ সেন দাদার সুর, সঙ্গীতায়োজন আর আসিফ ভাইয়ের লেখা, মেগাস্টার শাকিব খান আর ইধিকা পলের চমৎকার কেমিস্ট্রি, আরশাদ আদনান প্রযোজিত এবং হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা চলচ্চিত্রের। যত কথা রাখা ছিল এই বুকে জমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। আমার আকাশ নীলে তুমি যে নীলিমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। ও প্রিয়তমা, ও প্রিয়তমা, আমি প্রিয়তমা
গানের প্রিয়তমা। আপনাকে গান গাইতে দিলে তো পারবেন না? পারবেন কিন্তু। গান গাইতেও পারবো না, নাচতেও পারবো না, দুইটাই বলে দিলাম। পরে এটা নিয়ে রিকোয়েস্ট করো উদয়, এটা না, না, আমি আপনাকে নাচার জন্য ভাবলাম যে আপনার কাছ থেকে একটা গান শুনি। শেষে আমি ওই যে অ্যানাউন্সমেন্টটা করে দিতে পারি, তো ওইটা করে দিই যে না এই মুহূর্তে আমাদের সাথে আমি যে 10 মিনিট লেট করলাম, এটা আগানো যাবে না? আমরা আরেকটু কথা বলি। না, আমরা গান দিয়ে ময়নাটা দিয়ে শেষ করব। হ্যাঁ। তার আগে আপনার কাছ থেকে চাই যে কি আসতেছে ছোট করে একটু যদি বলেন, কেন আমি অপেক্ষা করব আপনাদের জন্য। আমি তো কাউকে বলিনি আমার জন্য অপেক্ষা করতে। আচ্ছা, আপনার একদমই না। ওকে, ঠিক আছে, মানে আমি যদি আজকের পর থেকে একটু পর থেকে পৃথিবীতে না থাকি, তাহলে কি পৃথিবী চলবে না? এটা না। চলবে। আমি আছি বলেই দর্শক আছে, আমার পৃথিবী আছে, অপেক্ষা আছে। আমি না আচ্ছা। থাকলে থাকবে না। হ্যাঁ, তবে কাজের সাথে তো একটা যোগাযোগ আছেই। দর্শকের সাথে তো আসলে আমার কাজেরই যোগাযোগ, ভাইয়ের সাথেও কাজেরই যোগাযোগ, বসাটা কাজের জন্যই। কিছু আমি যে কাজগুলো করি, অ্যাক্টিং করি, ডিরেক্টিং করি। আমার একটা ওয়েব ফিল্ম আসতেছে চরকিতে, এটা শ্যুট করবো সেপ্টেম্বরে। বিজ্ঞাপন করছি, আগামী মাসে বিজ্ঞাপন আছে। সব জায়গাতে আপনি যে একটা কনসিকুয়েন্স রেখে দেন কিভাবে, যে চক্রতে রেখে দিলেন, এইটাতে রেখে দিলেন, কেন এরকম? এইটা না, মানে স্পেশালিটি এটা হয়ে যায় আর কি। ও, হ্যাঁ, আচ্ছা। এটা হয়ে যায়, আচ্ছা, এটা থাকে। যেমন আমি সাইকোলজিক্যাল থ্রিলার আমি খুব পছন্দ করি, আমি কমেডি ফিল্ম খুব পছন্দ করি। তো এই জায়গাগুলোতে না একটু ক্লিপ হ্যাঙ্গার থাকে আর কি, যে থাকলে ভাল লাগে আর কি, আচ্ছা, থ্যাংক ইউ। একটু মিস্ট্রিয়াস রাখতে হয়। নিলয়, কি পরিকল্পনা, কি করতে চান, কি কি করছেন এখন আসলে? আমি শুধুই গান করছি, মাঝে চাকরি করার চেষ্টা করেছি, কিন্তু চাকরি করার পাশাপাশি গান হচ্ছে না আমার। হচ্ছে না? আমি এই- পারি না। এই তালিমটা নিতে হবে তার দ্যাটস ওয়াই স্যার, বাট আমি পারছি না, আমি স্যার কখনো পারবো না। আই এম সো সরি, আমাকে দিয়ে গান করে না, ওনাকে তো বলে, উনি তো বলে নাই যে চাকরি করতে দিছিলাম ওই এই জন্য কি রে, ওনার কাছে মাপ চাইতেছি। সরি বলে Sorry বলে কেন? না, যাতে গান করায় স্যার, এই জন্য বলছি। থেকে এসে বলছে আমাকে দিয়ে এগুলো হবে না। আচ্ছা, ভালো। আপনাদের কি কিছু আসতেছে আবার? হ্যাঁ, আবারও আসতেছে? আসছে। So, আমরা আবার অধীর অপেক্ষা নিয়ে থাকবো। বাংলা অরিজিনালসে সেকেন্ড গান আসবে। তো গানটা আসলে এই মুহূর্তেই বলতে চাই না, গানটা ফ্যাক্টরিতে আছে, প্রোডাকশন হচ্ছে। সো যখন ইট উড বি কামিং ফ্রেশ ফ্রম দ্য ওভেন, তখন উই উইল লেট ইউ নো। বাট শুধু এইটুকু বলতে পারি যে ইটস কামিং। ওকে, থ্যাংক ইউ কুনাল। আমি আপনার কাছ থেকে একটা কথাও শুনতে চাই না, শুধু একটা শব্দ শুনতে চাই, তবে সেটা অবশ্যই শেষে আপনার গানটা দিয়ে, ময়নাটা দিয়ে শেষ করব। বাংলাদেশ নিয়ে একটা শব্দ শুনতে চাই, কারণ আমাদের নানান ধরনের সংকট চলছে, তারপরে বলতে চাই বাংলাদেশটা আমার, আপনি আমি সবাই হচ্ছে বাংলাদেশ, এবং এই বাংলাদেশটাকে ভালো রাখার দায়িত্ব আপনার। ফলে আপনার কথার মাধ্যমে যদি একজনও অনুপ্রাণিত হয়ে বাংলাদেশটাকে ভালো রাখে, সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। ওয়ার্ডে বলতে হবে, একটা ওয়ার্ড, এক বাক্যে, সর্বোচ্চ, সময় নেই আমার হাতে। আমি আমার দেশটাকে ভালোবাসি, জি, সত্যিকার অর্থেই ভালোবাসি। আচ্ছা, নিলয়? বাংলাদেশ আমাদের মা, মা ভালো থাকলে আমরাও ভালো থাকবো। একদম। বাংলাদেশ মানেই তো বাংলা এবং দেশ। সো আমাদের নিজস্বতা এবং আমাদের সহমর্মিতা যাতে থাকে, তাহলেই আমরা ভালো থাকবো। কুনাল? আমি তো কুয়েত থেকে চলে এসেছি বাংলাদেশের ভালোবাসার টানে আসলে। তা আমার মধ্যে ভালোবাসাটা কতটুকু এটা আমি জানি না, আমি কতটুকু বোঝাতে পারি, আমি আমার গান দিয়েই বোঝাতে চাই। আমরা সেই গানটা দিয়ে শেষটা করতে চাই। ধন্যবাদ, আপনারা সময় দিয়েছেন, আপনাদের প্রতি অনেক শুভাশিস রইল, এবং আপনাদের মাধ্যমে আরও বেশি গর্বিত হতে চাই আমরা সাধারণ মানুষরা। ধন্যবাদ আপনাদের সময়ের জন্য। দর্শক, আরই ফেমাসের আয়োজন থেকে একটা কথা শুধু খুব মনোযোগ দিয়ে বলতে চাই, আমরা আসলে এই বাংলাদেশটাকে ভালো রাখতে চাই, সেটা আসলে সবার সম্মিলিত প্রয়াসে, কারণ এবং সেখানে আপনি একজন গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, কারণ আপনি যেটি করবেন সেটি কিন্তু দিন শেষে বাংলাদেশের সমীকরণে যুক্ত হয়। ফলে আপনার দায়িত্ব আছে বাংলাদেশকে ভালো রাখার এবং আপনার নিজেকে ভালো রাখার। আপনি নিজে ভালো থাকলেই না বাংলাদেশটা ভালো থাকবে। দেখা হবে পরবর্তী আয়োজনে। আমরা কুনালের গান দিয়ে আজকের আয়োজনটি শেষ করতে চাই। কুনাল? 2 সপ্তাহের অধিক ট্রেন্ডিংয়ে থাকা ময়না, ময়না, সে ময়নার গীতিকবি আমাদের এখানে আছেন মাস্টার মাইন্ড, অ্যান্ড আকাশ দা নেই, উনি ইন্ডিয়াতে আছেন। সো আমাদের কম্পোজার বুবলি আছে আমেরিকাতে, জীবন ভাই এখানে, নিলয় এখানে, একদম এখানে, অংশু ভাই আমরা আমেরিকা যাই না। একদম। সো লেটস সিং টুগেদার। আমি একটু ছোট একটা ইনফরমেশন দিতে চাই। আমরা আসলে বুবলিকেও কানেক্ট করার চেষ্টা করেছিলাম, সামহাও আমরা ওনার সাথে হয়নি, ও। কমিউনিকেশনটা তৈরি করতে পারি। এটা আগে বলবেন না। বলে দিলেই হতো, জীবন ভাই বলে দিলেই হতো। আমি একটু সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা অপেক্ষা করছিলাম, বাট শেষ পর্যন্ত আমরা পারিনি। জি, ওকে।
সোনা দানা গয়না কিচ্ছু আমার চাই না, তোমার মনে এন্ট্রি নেব মন ধরেছে বায়না, কাছে এসে শুনে যাও না। লাভ ইউ আই লাভ ইউ লাভ ইউ বলে মনের ময়না ময়না, লাভ ইউ বলে সাধের ময়না ময়না, লাভ ইউ বলে মনের ময়না ময়না, লাভ ইউ বলে সাধের ময়না ময়না। আগুন লাগাইয়া বুকে কই পালালি, নেভে না আগুন প্রেমেতে জ্বলি, মায়াবী চোখ দিয়ে করলি জাদু, আকাশ মাঝে ঝলকায় উঠে প্রেমের বিজলি বিজলি বিজলি। লাভ ইউ বলে মনের ময়না ময়না, লাভ ইউ বলে সাধের ময়না ময়না।